গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শক্তিপদ রাজগুরুর লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা। আজ শোনাব উপন্যাসটির ৩য় পর্ব। রাত্রির আঁধার নেমেছে বাড়িতে। নিতা গুম হয়ে পড়ছে। সামনে তার পরীক্ষা, পড়ার চাপ পড়েছে। এত পরিশ্রমের পর পড়তে শরীর বয় না, তবু পড়তে হয়। গীতা গান গাইছে, গুপি মিত্তিরে শেখানো আধুনিক গান। হালকা সুর উঠেছে। জানলাটা বন্ধ করে নিতা ধমকে ওঠে, চুপ কর গীতা। কাদম্বিনী সাড়া দেয়। শঙ্কর হ্যাঁ হ্যাঁ করলে তখন কানে বাজে না, বাজে এখনই। একটু গান গাইলে তোর এত কি অসুবিধা হয় বাপু? কেবল ওর পেছনে লাগা। নিতা দরজাটা বন্ধ করে দিয়ে পড়তে বসে। হঠাৎ একটা আর্তনাদ কানে আসে। আধার রাতের বাতাস ওঠে শিউরে, কাঁপছে তারার রোশনি। গীতার গান থেমে গেছে। কাদম্বিনী চিৎকার করে কাঁদছে। ধর্মর করে উঠে বাইরে এলো নিতা। হ্যারিকেনের ম্লান আলোয় দেখে পরেশ আরও কজন লোক ধরাধরি করে মাধব মাস্টারের অচেতন দেহটাকে তুলে এনেছে। অন্ধকারে আসছিলেন। রেললাইনের ধারে পাশে সিগন্যালের তারে পা লেগে পড়ে যান মাধববাবু লাইনের উপর। শক্ত পাথরে ছেঁচে গেছে জায়গা জায়গা। মাথায় চোট লেগেছে, জামা কাপড়ে রক্তের দাগ। জ্ঞান তখনও ফেরেনি। কাদম্বিনীকে থামাবার চেষ্টা করে নিতা। চুপ করো মা, এখন চেঁচামেচি না করে স্থির হও। পরেশ জল এনে মাথায় দিচ্ছে। কে পাখা করতে শুরু করেছে? নিতাই স্থির মস্তিষ্কে এগিয়ে আসে, সমস্ত দায়িত্ব তুলে নেয়। বলে ওঠে, মন্টু, ডাক্তারবাবুকে একবার ডেকে আন এক্ষুনি। ক্রন্দনরতা কাদম্বিনীকে ধমকে ওঠে নিতা, মা! মাধববাবু চোখ বুজে পড়ে আছেন। রাতের অন্ধকারে মুখ বুজে সকলে কি এক নির্মোক বিধানের প্রতীক্ষায় বসে রয়েছে। সংসারের রূপ এক মুহূর্তে বদলে গেছে কাদম্বিনীর কাছে। নিতার চোখের সামনে অন্তহীন অন্ধকার, যেন ঢেউয়ের মাথায় ভেসে চলেছে হালভাঙা পাল ছেঁড়া এক নৌকা। কোথাও পাড়ের নিশানা নেই। চারদিকে তার উদ্দাম ফেনা ভরা ঢেউয়ের মতন গর্জন। ছোট সংসারের জীর্ণ নৌকাখানাকে বানচাল করে দেবার উন্মত্ততা ওর চারদিকে ঘিরে। ডাক্তারবাবু এসে গেছেন। নিবিষ্ট মনে নারীটা দেখে চলেছেন তিনি। চোখ মুখে তার উৎকণ্ঠা। ব্যাকুল কণ্ঠে পরেশ প্রশ্ন করে, ডাক্তারবাবু? দেখি কি করা যায়, তবে এত বেশি বয়সে স্ট্রোক একটু বিপদের কথাই। নিতার চোখের সামনে আধার ঘনিয়ে আসে, তবু নিজেকে সামলাবার চেষ্টা করছে। সনদের মনে আজ একটা দ্বন্দ্ব জাগে। একদিকে পরিশ্রম, দুঃখভোগ, মহত্তর জীবনের সাধনায় নিজেকে বিলিয়ে দেওয়া। সে পথের প্রান্তে কি আছে তাও জানা যায় না। নিতার মুখখানা আবছা মনে পড়ে। অনিশ্চিতের মধ্যে ওই একটু পথ। অন্যদিকে ছোট একটা চাকরি, একটু মনোমতো বাসা, আর একজনকে অকারণে মনে পড়ে বারবার। কলেজ স্কোয়ারের আলো আঁধারির মাঝে দেখা একটি নতুন মুখ, দুটি চোখের নীরব আমন্ত্রণ। মরু তীর হতে কোন সুধা শ্যামল জগতের আহ্বান। একটি মুহূর্তে তার অবচেতন মনে এমনি গভীর অতর্কিত একটি রেখাপাত করে রেখেছে, ভাবতে পারেনি সে। ক্রমশ সেই উজ্জ্বল স্মৃতির স্পর্শ মনকে তার ছেয়ে ফেলেছে। মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে সনদ। নিতার মুখখানা মনে জেগে ওঠে আবার। এই যে আছেন দেখছি। এমএসের ম্যানেজার শীতল নায়ক ঘরে ঢুকল। কোনো কোম্পানির টাইপিস্ট, ঢলঢলে চেহারা, একটু নেওয়াপাতি ভুঁড়িও গজিয়েছে। হাতে রেমিংটন কোম্পানির রিবনের খালি কৌটো, ভর্তি বিড়ি আর দেশলাই। যেন দয়া করে নিচের তলার চাকরদের এঁদো ঘরখানায় ঢুকছে শীতলবাবু।
স্যাঁতস্যাঁতে মেঝেতে শতরঞ্চি পাতা, ও কোণে চালের বস্তার উপর কয়েকটা আরশোলা ঘুরছে, উঠছে ফরফর করে। এই সনতের রাজ্য। ওকে দেখে অভ্যর্থনা জানায় সনত। আসুন আসুন। না এসে আর কি করি বলুন দেখি? হপ্তার 6 দিন ঘানি গাছে ঘুরি, 7 দিনের দিন বাড়ি যেতে হয় বটে। ঘরবাড়ি তো রয়েছে মশাই, রিফুজি লই তো, সাত ঝামেলা মালি মোকদ্দমা জমি জারাত লিয়েই লবেজান হইছি। তা আপনার ডিউসটা আগে গত মাস থেকেই পড়ে রইছে। আপনারা লেখাপড়া জানা লোক, আমাদের মতো ঘোড়ার পাতা বিদ্যে নিয়ে হ্যামারম্যানগিরি তো করেন না। দিয়ে দেন কেননে, ফেলাই দেন, লিয়ে যাই। শিগগির মিটিয়ে দেবো এবার। সনত আমতা আমতা করে, নিজেরই বিশ্রী ঠেকে ওই কথাগুলো। শীতল নায়ক জবাব দেয় তখনই। সে তো ঢের দিন থেকে শুনছি, পড়াশোনা করছিলেন, এতদিন চুপ দিয়েছিলাম। এবার এমএ পাশ দিয়ে ওঠায় বসে থাকবেন আর আমরা বইব খাই খরচা? ইটা কেমন কথা? লেগে যান কেননে চাকরিতে? কথাটা চুপ করে শোনে সনত। পাশ করার পরই চাকরি, এই তাদের কাছে সোজা পথ। এর মধ্যে আবার অন্য কি করণীয় কাজ থাকতে পারে ছাপোষা শীতল নায়েক জানবে কি করে? তাহলে কালি দিছেন? সোজা কথা বলুন মশাই, না হলে অন্য মেম্বার দেখতে হবে। মেম্বারের কি ভাবনা, এত টাকা বকেয়া ফেলে দুবেলা খেয়ে যাবেন? সনত কি ভাবছে? নিতার কথা, কিছু টাকা আপাতত যদি পায় পরে টিউশনি নিয়েও শোধ করবে। তবু কষ্ট করে দেখবে সে আরও 2 বছর। জবাব দেয়, 2-1 দিনের মধ্যে মিটিয়ে দেব। হ্যাঁ তাই দেন, নালে। শীতল নায়ক বাকি কথা শেষ করল না, খড়মের শব্দ তুলে ওপরে উঠে গেল। বাইরে আরও কজন মেসের লোক অপেক্ষা করছিল, তারা কি বলাবলি করে চাপা স্বরে। সনদের ধৈর্য যেন ফুরিয়ে আসছে। কি একটা দুঃসহ জ্বালা তার মনে। একটা পথ তার চাই। নিজেকে আজ অত্যন্ত দুর্বল অসহায় মনে হয়। চাকরির সন্ধানও পেয়েছে, তবু শেষ চেষ্টা করবে সে। দরজাটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সনত। মাধববাবুর সংসার কদিনেই স্ত্রীহীন হয়ে গেছে। পঙ্গু, বৃদ্ধ, ঝড়ে ভাঙা শুকনো বটগাছের মতো কাণ্ডসার হয়ে কোনো রকমে জীবন মৃত অবস্থায় দাঁড়িয়ে আছেন। আগে বাইরের ঘরখানায় ছাত্র ধরত না, এখন 2-1 মাত্র টিকে আছে। টিউশনি করে বেশি রোজগার হতো, এখন ছাত্ররাও চালাক হয়ে গেছে। নবীন মুদির ছেলে আজ টাকা কটা দিয়ে বলে গেল, কাল থেকে আর আসবো না মাস্টার মশাই। মাধববাবু ওর দিকে চেয়ে আছেন, অক্ষম পাখানাকে টেনে সোজা করবার চেষ্টা করেন। নবীন ব্যবসাদার লোক, তাক বুঝে পয়সা ছাড়ে। প্রথমত স্কুল থেকে ছেড়ে এসেছেন মাধববাবু। অন্যান্য স্কুলের মাস্টাররা ছাত্রদের পরীক্ষার আগে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেন এবং সেগুলি পরীক্ষা পাশের বীজ মন্ত্র। প্রত্যেক মাস্টার কোশ্চেন করবার সময় সহকর্মীদের বলে দেন, ইংরেজি মাস্টার বলেন অঙ্ক টিচারকে, অঙ্ক টিচারও সাজেশন দেন ইংরেজির মাস্টারকে। তাছাড়া ছেলে পাশ করুক ফেল করুক, ক্লাস 10 অবধি গড়িয়ে উঠবেই তাদের হেফাজতে থাকলে। নবীনপুত্র ওটা বেশ বুঝেছে, তাই বলে ওঠে, হেড পণ্ডিত মশাই বলছিলেন। মাধব মাস্টারও ভেতরের এই চক্রান্তর ব্যাপারে জানতেন। আজ অসহায় বৃদ্ধের মুখের গ্রাস কেড়ে নেবার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। চুপ করে থেকে সম্মতি দেন, বেশ তো, যাও। নবীনপুত্র চলে গেল। একা বসে আছেন মাধববাবু, জীর্ণ স্থবির দেহ। মনটাতে চঞ্চল হয়ে ওঠে অকারণে। চোখের সামনে দেখছেন সমাজের ছবি। পীরগঞ্জের সেই শান্তিপূর্ণ জীবনযাত্রা কোথায় হারিয়ে গেছে? মুছে গেছে সেই প্রীতি ভালোবাসার চিহ্ন। শুধুমাত্র দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার সমস্যায় আজ মনের সব কমনীয়তা সুচিতাকে নিঃশেষ করে দিয়েছে। নিতার রোজগারে সংসার চলছে। অনার্স নিয়ে বিএ পাশ করেও এমএ ক্লাসে পৌঁছতে পারেনি।
চাকরি নিতে বাধ্য হয়েছে। চাকরি আর টিউশনি। মাধববাবু দেশের ছেলেকে মানুষ করেছেন। তার মেয়ে এমএ পাশ করবে, ডক্টরেট হবে, এ আশাও আকাশকুসুম রয়ে গেল। একটা আশ্রয়, একটু নির্ভরও জোটেনি তার। শুধু বেঁচে থাকার তাগিদে সামান্য কেরানিগিরি করে দিন কাটাচ্ছে। বুক দীর্ণ করে দীর্ঘশ্বাস বের হয় বৃদ্ধের। কোণ থেকে হাতড়ে ছড়িটা নিয়ে ভর দিয়ে কোনো রকমে বাইরের দাওয়াতে এসে বসবার চেষ্টা করেন। ঘরের মাঝে বৃদ্ধ হাওয়া আর সন্ধ্যার আগত অন্ধকার। রুদ্ধ জীবনের পথেও সব আলো তার নিভে গেছে অমনি। সামনে সাপ দেখলেও হঠাৎ সনদ অমনি চমকে উঠত না। অতীতের বলিষ্ঠ দীর্ঘদেহী তেজস্বী লোকটি আজ বৃদ্ধ, পঙ্গু, অসহায়। জীর্ণদেহের বোঝা টেনে বাইরে বসবার চেষ্টা করছেন। হাড়গুলো ঠেলে উঠেছে। কোটরাগত চোখ থেকে বের হয় নীলাভ ছলছল চাহনি। মাস্টার মশাই! শিউরে উঠে সনদ। কোনোরকমে পঙ্গু দেহখানাকে টেনে টুনে ভাঙা চেয়ারখানায় বসে হাসলেন মাধববাবু। সনদ স্তব্ধ হয়ে গেছে। সংসারের অবস্থাও কিছুটা অনুমান করে নেয়। মাধববাবুর এই দুর্ঘটনার জন্য নিতার অবস্থা সে বেশ অনুমান করতে পারে। তাকে চাপ দিতে পারে না, তার বিবেকে বাধে। অন্যদিকে মেসের অবস্থা মনে পড়ে। শীতল নায়েকের চিমটি কাটা কথা, মেম্বারদের নীরব হাসির কথা স্মরণ হতেই শিউরে উঠে সে। সামনে তার কঠিন সমস্যা। মাধববাবু হাসছেন। এতদিন খাটুনির পর শরীরটা যদি বিদ্রোহ ঘোষণা করে প্রতিবাদ করবার কিছু নেই। তবে দুঃখ হয় নিতার জন্য। খেটে খেটে গেল মেয়েটা। সনদের মন সমবেদনায় ভরে ওঠে। সে যেমন করে হোক নিতাকে রাজি করাবে। নিতাকে নিষ্কৃতি দেবে এই কঠিন বন্ধন থেকে। ঘর বাঁধবে তারা। সনদ পথ ঠিক করে নেয়, শান্তির পথ। সামান্য নিয়ে তৃপ্ত হবার চেষ্টা করবে সে। বলে ওঠে, একটা ভালো চাকরি পাচ্ছি, ভাবছিলাম। মাধববাবুকে কথাটা বলতে গিয়ে ইতস্তত করে সনদ। মাধববাবুর মুখ চোখে একটা অসহায় ভাব, হতাশা ফুটে ওঠে, নিবিড় হতাশা। বিড়বিড় করছেন মাধববাবু, চাকরি, ভালো চাকরি। ওরা জীবনকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচাই করে নিতে চায় না। নিশ্চিন্ত আরামে বাঁচবার জন্য কাঙাল। তাই দুঃখ ওদের পরাজিত, বিপর্যস্ত করেছে পদে পদে। বুক ভরা আশা নয়, আশাহীন ব্যর্থতার পুঞ্জীভূত কালো ছায়া দু চোখের চাহনিতে। দিন বদলেছে, বদলেছে জীবন দর্শন, দৃষ্টিভঙ্গি। মাধব মাস্টার কাদম্বিনীকে আসতে দেখে মুখ তুলে চাইলেন। কাদম্বিনীর দু চোখে হাসির আভা। কথাটা ঘরের ভিতর থেকে শুনে এগিয়ে এসেছে কাদম্বিনী। বলে ওঠে, বেশ, খুব খুশি হলাম বাবা। এই তো চাই, লেখাপড়া শেখো, চাকরি করো, ঘর সংসার পাতো। আমাদের দেখে আনন্দ। ওরে ও গীতু! গীতা মাথায় একরাশ চুল খুলে বেনুনি বাঁধছিল। গায়ের কাপড় চোপড়ও ঠিক নেই। মায়ের ডাকে দরজার কাছে এসে থমকে দাঁড়াল। এভাবে আদুর গায়ে সে সনদের সামনে বের হয়ে লজ্জা বোধ করে। লাল হয়ে যায় কপল। আয়ত দু চোখের দৃষ্টিতে ফুটে ওঠে কি এক রঙিন আবেশের গাঢ় ছায়া। সনদ পড়ন্তবেলার আলো আধারিতে ওকে দেখে চমকে ওঠে। সরে গেল গীতা। দু চোখে কি যেন একটা মধুর লজ্জা জড়ানো আবেশ। কাদম্বিনী হাসছে। বড় লজ্জা ওর। চলো বাবা, ভেতরে চলো। তাহলে চাকরিতে জয়েন করছো কবে? কিরকম মাইনে? মাধববাবু সনদের দিকে চেয়ে থাকেন। কাদম্বিনী যেন তার কাছ থেকে সনদকে সরিয়ে নিয়ে গেল জোর করেই। মাধববাবুর মনে হয় যেন জোরে চিৎকার করে উঠবেন। ওদের সকলের বিরুদ্ধে কঠিন প্রতিবাদের চিৎকার। কিন্তু অসহায় একটি মানুষ, তার কণ্ঠস্বর যেন রুদ্ধ হয়ে গেছে। নির্বাক স্তব্ধ মানুষটি শুধু চেয়ে থাকে। সনদ
চায়ে চুমুক দিচ্ছে। গীতার ডাকে চমক ভাঙে। কি এত ভাবছেন? সনৎ ওর দিকে চাইল। গীতা হারমোনিয়ামটা নামাচ্ছে। কাদম্বিনী বলে ওঠে, গান আর গান, দিনরাত ওই নিয়ে পড়া কামাই করে বাবা। তবে হ্যাঁ, গায়ে ভালোই। ওই দেখো না আমাদের ধর্মের ষাঁড়টি, কি যে দিনরাত হাহা করে, উফ, হারমাস খেলে বাবা। শঙ্করের কথা বলে কাদম্বিনী বিরক্তভাবে। সনতের কানে অর্ধেক কথা ঢোকে না। কি ভাবছে সে? গীতাকে ঘিরে একটা তৃপ্তির জগৎ, শান্তির সন্ধান। নিতার ঠিক তার বিপরীত, কঠিন সংগ্রাম মুখর জীবনের একটা বাহ্যিক রূপ মাত্র। অন্তরে সন্ধান যার পাওয়া যায় না। কঠিন চাপে সব রূপ রস শুকিয়ে গেছে নিঃশেষে। গীতা তার তুলনায় অফুরান প্রাণ প্রাচুর্যে ভরপুর। রাত নেমে আসে। হঠাৎ মাধববাবুর সামনে যেতে কেমন যেন সংকোচ বোধ হয়। কাদম্বিনী বলে, জানা গীতা, স্টেশনের দিকে সোজা পথটা দেখিয়ে দিয়ে আয় সনৎকে। গীতা এক পায়ে খাড়া, জুতোটা পরে নেই। বসন্তের ছোঁয়া লেগেছে আকাশে বাতাসে। ঘাস বনে ওড়ে গঙ্গা ফড়িং। জোনাক জলা অন্ধকার, আমের বোলের মিষ্টি গন্ধে ভরা বাতাস স্বপ্ন আনে। আধারের পরশে গীতা বদলে যায়, সম্পূর্ণ অন্য সত্তা। সনেজের সঙ্গে আজ এই পরিবেশে বের হয়ে সে খুশিই হয়েছে। বসতি পেরিয়ে একটি ছোট্ট মাঠ, নির্জন, চাঁদের আলো ঢালা গাছগাছালি। গুনগুন করে গাইছে গীতা। সনৎ এমন মধুর জগতের সন্ধান জীবনে পায়নি। কঠোর কর্মমুখর জীবনের ফাঁকেও এমনি অমৃত সঞ্চয় আছে জানত না। বাঁচবার নেশা আজ মধুর আবেশ আনে তার মনে। নিদা অফিস থেকে বের হয়ে টিউশনি সেরে রাত্রি ট্রেনে বাড়ি ফিরে যাবে। ক্লান্ত পরিশ্রান্ত দেহটাকে টেনে আনে কোনো মতে। স্যান্ডেলটাও ততোধিক জীর্ণ। কোনো মতে ওই জীর্ণ দেহটাকে টেনে চলেছে সেও। স্টেশন থেকে বের হয়ে আসছে বাড়ির দিকে। মাঠের মধ্য থেকে গীতার সুরটা উঠছে। একবার থমকে দাঁড়ালো নিতা। কি ভেবে ওদিকে না গিয়ে বাড়ির দিকে এগোয় আনমনে। নিতা বাড়িতে ঢুকে দেখে মাধববাবু চুপ করে অন্ধকারে বসে আছেন। বাড়তি হ্যারিকেনও নেই যে তার ঘরে একটা জ্বলবে। কেরোসিন তেল কেনার পয়সা তো পরের কথা। মাধববাবু সংসারের খাতে আজ যেন একটা বাজে খরচ। বাবা, নিতা ডিম লাইটটা জেলে আনে। এটা কিনে আনলাম বাবা, বেশ লেখাপড়া চলবে এতে। মাধববাবুর মুখে একটু হাসির আভা। হ্যাঁ মা। কাদম্বিনীও এসে ঠুকেছে। কথাটা বলে নিতা। বাবার জন্য 1 পোয়া করে দুধ আর ওষুধপত্র। কাদম্বিনী ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। নিতা অকারণে খুশিতে উপচে পড়ে। গলগল করে বকে চলেছে, বুঝলে বাবা, পুজোর ছুটিতে বোনাস পেলে তোমাকে নিয়ে দার্জিলিং যাব, পাহাড়ের দেশে। সেরে উঠবে। নোট বইগুলো ছাপবার ব্যবস্থা করব এবার। কী রে? মাধববাবু খুশি হতে পারেননি। নিতা বলে ওঠে, মন্টুর চাকরি হয়েছে, 100 টাকা মাইনে, 70 টাকা দিল, এই নাও। কাদম্বিনী অবাক হয়ে যায়। খুশি ভরা কণ্ঠে টাকাটা নিয়ে কপালে ছোঁয়ায়। মা কালীর মানসিক শোধ করতে হবে বাছা। মাধববাবু প্রশ্ন করেন, কি চাকরি? খেলার জন্য গ্যালি কোম্পানির কারখানায় চাকরি পেয়েছে। মাধববাবু ওর দিকে তীর্যক দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করেন, কারখানায় লেবার? নিতা বলে ওঠে, তাতে কি বাবা, আজকাল এ কাজে উন্নতি আছে, কেরানিগিরি মাস্টারি এসবের থেকে। হঠাৎ বাবার দিকে চেয়ে চুপ করে গেল নিতা। দাঁড়াতে গিয়ে বাবার হাত থেকে ছড়িটা পড়ে গেছে। অসহায় বৃদ্ধ দরজাটা চেপে ধরে পঙ্গুর মতো দাঁড়িয়ে আছেন। নিদারুণ আঘাতে শিউরে উঠেছেন বৃদ্ধ। ছেলে আজ কারখানায় দিনমজুর মাত্র, সামান্য লেবার।
মেয়েকে আজ পাত্রস্থ করতে পারেননি। তারই হাড়ভাঙা ব্যর্থ জীবনের পরিশ্রমের অন্নে তার মুখে গ্রাস ওঠে। এই কথাগুলো যেন তার সারা দেহ মনে চাবুকের মতো তীব্র বেগে কেটে বসেছে। বাবা! নিতা বাবাকে ধরে ফেলে। সামলে নেন মাধববাবু। মুখে সেই মলিন হাসি। বলে ওঠেন, হয়তো তাই সত্যি নিতা, দিন বদলেছে। স্বর্ণ তো তাই বলছিল, সেও নাকি পড়াশোনা আর করবে না, চাকরি নেবে কোনোখানে। বোধহয় তাই ভালো। আলিয়ার পেছনে দৌড়ে লাভ কি বল? ভালোই করেছে, জীবনে দুমুঠো শুধু খেয়ে চোখ বুজে বেঁচে থাকার মতে সায় দিয়ে। এছাড়া পথ কি বল? নিতা স্তব্ধ দৃষ্টিতে বাবার মুখের দিকে চেয়ে থাকে। এত খুশি আনন্দ এক নিমেষে মুছে যায় তার মন থেকে এই কথাটা শুনে। সনদ চাকরি নিচ্ছে, কেরানিগিরি। তার উপর অনেক আশা ছিল নিতার। কথাটা ঠিক যেন বিশ্বাসই করতে পারে না সে। কাদম্বিনী স্বপ্ন দেখছে, মন্টুর চাকরি হয়েছে, সনদেরও। গীতার দায়িত্ব থেকে মুক্ত হয়েছে সে। নিতা চুপ করে বের হয়ে গেল ঘর থেকে। কাদম্বিনীর ওদিকে দেখবার সময় নেই। মাধববাবু স্থির দৃষ্টিতে চেয়ে আছেন ওর দিকে। কোথায় একটা বেসুরো বাজে সারা মনে। কাদম্বিনী স্বামীর ডাকে ফিরে চাইল। মাধববাবু প্রশ্ন করেন, সনদকে তুমি কথাটা বলেছ? কাদম্বিনী দেখেছে গীতার সঙ্গে ওর কথাবার্তা, ব্যবহার। সনদের চোখে মুখের পরিবর্তন। তার চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। বলে ওঠেন কাদম্বিনী, হ্যাঁ গো হ্যাঁ। ও। মাধববাবু একটু অবাক হন। এতদিন ওদের দুজনকেই মিশতে দেখেছেন, নিতা আর সনদ। হঠাৎ কেমন যেন সনদের এই পরিবর্তন তার চোখেও ভালো ঠেকে না। সব কিছু বদলাচ্ছে, মানুষের মনও। নইলে কাঞ্চন ফেলে কাজ করবার এত ধুমধাম চলবে কেন চারদিকে? সনত চাকরির নিশ্চিন্ততা খুঁজতে চলেছে। জীবনকে এড়িয়ে যেতে চায় সে। রাতের অন্ধকার নেমে আসে। জোনাকজলা রাত্রি, সান্ত্বনাবিহীন এই নির্জনতা নিতার মনে নীরব বেদনা এনেছে। নিতাও পড়ে আছে, ক্লান্ত পরিশ্রান্ত সে। সনদের খবরটা বিশ্বাস করতে পারে না। তবু মনে হয় সত্যিও হতে পারে। তার সব স্বপ্ন ব্যর্থ হয়ে গেল। হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেল সনদ। সাধারণ, অতি সাধারণ একটি মানুষ। একক, নিঃসঙ্গ, ঋজু ব্যক্তিটির জাগর অস্তিত্ব তার মন থেকে মুছে গেল। এ যেন তার নিজেরই পরাজয়। সুরটা শোনা যায়। নিঃসঙ্গ একটা পাখি অন্ধকারে ডানা ঝাপটে ঘুরে মরছে বাসার সন্ধানে। অসীম গহন আধারে কোথায় হারিয়ে ফেলেছে তার বাসার ঠিকানা। শঙ্কর তবু বদলায়নি। বাড়ির পরিবেশ বদলেছে। সে থাকে বাইরের একটা চালায়। চারিপাশে কলা গাছ, চালকুমড়ো আর রাংচিত্তিরের ঘন সবুজ আবেষ্টনী। সরু পথটা দুর্বাদলে ঢাকা। নিজের চারিদিকে এমনি অগোছালো সবুজ বেষ্টনী দিয়ে সমাজ, জগৎ থেকে পৃথক হয়ে রয়েছে। কিছুদিন থেকে দেখছে সংসারের অবস্থা। নিতার কাছে বিশেষ কিছু চাইতে পারেনি। আর বুঝেছে সে গান ছাড়া তার আর কোনো পথ খোলা নেই। তাই তন্ময় হয়ে পড়েছে সে সাধনা নিয়েই। মাঝে মাঝে আঘাত পায়, কিন্তু অন্তরে সে শিল্পী সত্তার এদিকে খেয়াল নেই। বিড়ি সিগারেটের জন্য বাকি পড়েছে কিছু। নবীন মুদি তাগাদা দেয়, কই গো শঙ্কর, মিটিয়ে দাও টাকা কটা। টাকা? শঙ্কর কি ভাবছে? গুপি মিত্তির কোনো সিনেমার সঙ্গীত পরিচালকের সহকারী হতে চলেছে। গায়ে ছক্কর বক্কর ছাপমারা হাওয়াই শার্ট, পরনে কর্ডের প্যান্ট, মুখে সিগারেট। সর্বদাই আশেপাশে দু চারজন চেলা চামুন্ডা ঘোরে। শঙ্করকে দেখে এগিয়ে আসে। হ্যালো শঙ্করদা, রেওয়াজ চলছে কেমন? বলছি এ লাইনে চলে এসো। তা নয় ওই বমি করবে দিনরাত। ছো।
শঙ্কর কথা বলে না। নবীন মুদি বলে ওঠে, ওদিকে শঙ্কর ভাইয়ার পোশাক তো বেশ ফিটফাট, নতুন জামা কাপড় জুতো। আমাদের পয়সাটার কথা তো স্মরণ থাহে নাহি। এটা ভালো নয় শঙ্কর ভাই, হুশ করাইয়া দিতেছি। শঙ্কর মুখ নিচু করে বলে, 2-4 দিনের মধ্যেই দিয়ে দেব। কোনো রকমে ওখান থেকে চলে আসতে পারলে বাঁচে। শুনতে পায় পেছনে গুপি মিত্তির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে ওঠে, ও দিয়েছে তোমার টাকা, কোথেকে দেবে? নবীন মুদিও শাসায়, ওর পায়জামা খুইলা নিমো না? একটা হাসির বান ডাকে। চুপ করে বাড়ি ঢোকে শঙ্কর। এ বাড়িতে অবাঞ্ছিত অনাহুত সে। আসা যাওয়ার খবর কেউ রাখে না, রাখবার দরকার করে না। একমাত্র নিতাই দেখে তাকে অবসর সময়ে। মন্টুর জন্য কাদম্বিনী বিশেষ খাওয়ার ব্যবস্থা করেছে। বলে, দুধের ছেলে, চাকরি করছে, হাড়ভাঙা খাটুনি, খাওয়া না হলে শরীর টিকবে কেন? দুধ মাছের বরাদ্দ হয়েছে, মা টিফিন নিয়ে তৈরি। মন্টু ফোমসোলের চটিটা পাচ্ছে না, পাঞ্জাবিও নেই। কাজে বের হবার মুখেই মন্টুর মেজাজ বিগড়ে যায়। গজগজ করতে থাকে মন্টু। শঙ্করকে ঢুকতে দেখে তার দিকে চেয়ে এগিয়ে আসে। শঙ্কর পরেছে তারই পাঞ্জাবি ও চটিটা। ফোঁস করে ওঠে মন্টু, কেন পড়বে ওসব? শঙ্কর আমতা আমতা করে, একটু কাজে যেতে হয়েছিল, আমারটা ছিঁড়ে গেছে, ভাবলাম তোমারটাই। না, যদি না থাকে তোমার, খালি গায়ে খালি পায়ে যাবে, পরেরটা পড়তে লজ্জা লাগে না? পড়তে হয় নিজে রোজগার করে পড়বে। শঙ্কর চুপ করে চটিটা ছেড়ে দিল। কাদম্বিনী বলে ওঠে, আহা, পরের নিয়ে পোদ্দারি, তবু যদি নিজের মুরত থাকত। পাঞ্জাবি আর চটিটা খুলে দিল শঙ্কর। এতক্ষণ ছিমছামি দেখাচ্ছিল। পাঞ্জাবি খুলতে ছেঁড়া ফাঁড়া ময়লা গেঞ্জিটা বেরিয়ে পড়ে। শঙ্করের মুখেও একটা কালো ছায়া। নিতা দরজার কাছে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে শিউরে উঠে বেদনায়। ধমক দেয়, মন্টু, জিভের ডগে তোদের কিছু আটকায় না? ছি ছি। সুর নামিয়ে বলে ওঠে, আর তোমাকে বলি দাদা, তুমি আস্ত বোকা, ঘটে একটু বুদ্ধি নেই। শঙ্কর চুপ করে চলে গেল। মন্টুই বলে ওঠে, নেই আবার মাইরি। নিতাকে বলতে গিয়ে থামল গীতাকে ঢুকতে দেখে। চোখে মুখে ওর খুশির আভা। কোথায় যেন বেরুচ্ছে সে। কাদম্বিনী চেয়ে থাকে মেয়ের দিকে। গীতা হাসছে, একটু সন্ধে হবে মা ফিরতে। সকাল সকাল ফিরিস বাছা। গীতার কাদম্বিনীর মাঝে কি যেন নীরব ইশারা হয়ে গেল। রূপের ঢেউ তুলে বের হয়ে গেল গীতা। নিতা বিস্মিত দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকে। কোথায় যাচ্ছে ও? নিতা প্রশ্ন করে মাকে। কাদম্বিনী বলে ওঠে, কোনো বন্ধুর জন্মদিনে নেমন্তন্নে। কি যেন চেপে যাচ্ছে তার কাছে মা। নিতাও জানতে চাইল না। সারা বাড়িতে তার অন্তরালে কি যেন একটা ঘটতে চলেছে, ঠিক অনুমান করতে পারে না নিতা। বাড়ির এই বদ্ধ পরিবেশ, তাকেও ওদের ওই এড়িয়ে যাওয়া ভাব দেখে মন বিষে ওঠে নিতার। বাইরে এসে দাঁড়াল। গাইছে শঙ্কর। একটু আগে যে ছিল একান্ত অসহায়, সুরের জগতে সে প্রবেশ করেছে বিজয়ীর মতো। সেখানে সে শিল্পী, সত্যকার স্রষ্টা। মিষ্টি সুরেলা গলায় ফুলঝুরি ফুটছে। সবুজ পত্রাবরণের মধ্য থেকে এক ঝাঁক মৌমাছি গুনগুন করে। কোথায় পাখি ডাকে ক্লান্ত করুণ সুরে। পায়ে পায়ে এগিয়ে যায় নিতা ওর দিকে। তন্ময় হয়েছিল শঙ্কর। নিতাকে দেখে সুর থামাল। নিতা শঙ্করের দিকে চেয়ে রয়েছে। বিন্দুমাত্র অপমান ওর শিল্পী সত্তাকে স্পর্শ করতে পারেনি। নিতা এগিয়ে এসে খুঁট থেকে টাকা বের করে দেয়। নাও, দরকার হলে আমাকে বলো, এ নিয়ে হাড়ির অপমান হয়েও না যার তার কাছে। শঙ্কর বেমালুম ভুলেই গেছে সব কিছু। হঠাৎ যেন স্মরণ হয়, ও
ওই মন্টুর কথা বলছিস? যা, ছোট ভাই বই তো নয়, বলুক না, ছেলে মানুষ। তা এ যে দুপাত্তি কর করে। হ্যাঁ রে, জামা কাপড় জুতো করাও। শঙ্কর রীতিমতো অবাক হয়। তানপুরাটা নামিয়ে বলে ওঠে, না, জীবনে তুই কষ্ট পাবি নির্ঘাত, একদম পয়সা রাখতে পারবি না। তাছাড়া জানিস, পরের দুঃখে যারা কষ্ট পায় তাদের দুঃখ কোনোদিনই ঘোচে না, ঘুচতে পারে না। কি যে বলিস বড়দা! হ্যাঁ রে, খুব সত্যি কথা। পরে হাড়ে হাড়ে বুঝবি তুই একটা আস্ত ইডিয়েট। নইলে আমার মতো অকর্মা লোকও তোকে ঠকায়। দেখবি তোর ঘাড়ে পা দিয়ে অনেকে উঠে যাবে উপরে, পড়ে থাকবি তুই। দোতলায় উঠলে নিচের সিঁড়িটার খবর কে রাখে বল? সবাই যেদিন এমনি একটা ঘাড়ের খোঁজ পাবে সেদিন দেখবি তোকে ঠকাতে আর কেউ বাকি রাখবে না। এন তার ঠকছিসও। আনমনে তানপুরাটা সুর তুলতে তুলতে বলে, হ্যাঁ রে, ওই সনদ ছেলেটা কেমন? চমকে ওঠে নিতা। কেমন একটা সলজ্জ শিহরণ খেলে যায় তার শরীরে। জবাব দেয়, যতটুকু দেখেছি তাতে মন্দ কি, ভালোই। আর কিছু বলে না শঙ্কর। নীরবে তানপুরায় সুর তুলতে থাকে। রিনরিনে একটা করুণ সুরের মূর্ছনা। চুপ করে বেরিয়ে এলো নিতা। কেমন যেন মনটা হু হু করে। স্তব্ধ মধ্যাহ্নে একটা অসীম শূন্যতা ঘিরে রয়েছে বাড়িটাকে। কলোনির পথেও লোক চলাচল কমে গেছে। খালের ধারে ঝিম হয়ে বসে আছে একটি বক। সরবনের সঙ্গে গায়ের রং মিশে গেছে তার। স্তব্ধ জীবনযাত্রার কোথাও কোনো পরিবর্তন নেই। মেসের বাবুদের মধ্যে সাড়া পড়ে গেছে। ঝিমধরা পুকুরের স্থির জলে কে যেন ঢিল মেরে তার আলোড়ন তুলেছে। ঢেউটা ক্রমশ এগিয়ে এগিয়ে পাড়ে গিয়ে আঘাত করে, জল ছিটকে তোলে। শীতল নায়েক, জলধর বর্মন, টেকোমাথা নটেশ্বর আরও কে কে জীর্ণ শতরঞ্চি পেতে পাশার আসর বসিয়েছে। জমাটি দান পাশার দান পড়ছে হু হু করে। পাশে চাকর গেলাসে করে চা নামিয়ে রেখে গেছে। চুমুক দেবার অবসর নেই। হঠাৎ সনদকে ঢুকতে দেখে কেউ বিশেষ খেয়াল করে না। সনদ বলে ওঠে, টাকাটা মিটিয়ে নিন শীতলবাবু। টাকা? কিসের টাকা? কার টাকা? 12-5-17। হুম বাবা, এবার কচে 12। শীতলবাবু? সনদের ডাকে শীতল নায়েক ধমকে ওঠে। হ্যাঁ, আরে মশাই, বড় জ্বালাতন করেন আপনি। নাইবা দিলেন টাকা, গেল তো গেছে গুটিটা। ও, তা হঠাৎ টাকা? চাকরি পেলাম কি না? চাকরি? খেলার নেশা ছুটে যায় ওদের। এই দুর্দিনের বাজারে চাকরি? কে যেন প্রশ্ন করে। তা কত গ্রেড মশাই? কত বললেন? 400? সরকারি চাকরি না মার্কেন্টাইল ফার্মে মশাই? জলধরবাবু বলে ওঠেন, সরকারি চাকরি নেবেন না মশাই, না টিফিন না বোনাস। ওদিকে যাবেন না মশাই। চাকরি যদি করতে হয় তবে তেল কোম্পানিতে, বছরে 5 মাসের বোনাস, মারের চেয়ে ধাক্কার জোর বেশি। সনদ ওদের দিকে চেয়ে থাকে। একসঙ্গে এতগুলো প্রশ্নের জবাব দেওয়া অসম্ভব। শীতল নায়েক হাঁক পাড়ে, এই রামা, ব্যাটার ছেলে, চা দিয়ে যা সনদবাবুকে। সিগারেট চলে তো? না। সনদ হঠাৎ এত খাতির দেখে অবাক হয়ে যায়। একদিনে তার দাম বেড়ে গেছে অনেক। একদিন খাইয়ে দিন সনদবাবু। সনদ অন্য কথা ভাবছে। টাকাগুলো মিটিয়ে দিয়ে নেমে আসছে। হঠাৎ শীতলবাবুর ডাকে থামল সিঁড়ির কোণে। গলা খাটো করে বলে ওঠে শীতল, বেশ পজিশনের চাকরি তো পেয়েছেন মশাই। গুণী লোক এতদিন চিনতে পারিনি। আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার ছেলেটা বসে আছে, দেন না অফিসারকে বলে করে একটা যা হোক কিছুতে লাগিয়ে। সনদ আমতা আমতা করে, সবে নতুন চাকরি?
আহা, আজই কি বলছি, একটু খেয়াল রাখবেন গরিবের কথাটা। চলে গেলেও যেন ভুলে যাবেন না। হাজার হোক কটা বছর এক হাঁড়িতে ভাত খেয়েছি মশাই, এ কি ভোলা যায় বলুন? সনদ সায় দেয়, এ কথা সে ভুলবে না কোনো দিন। মেসের সকলে আলোচনা তুলেছে, সনদ বেশ ভালো বাগিয়েছে, সুতরাং আর গরিবদের মনে রাখবে কেন? চলে গেল তাই আজ মেস ছেড়ে। শীতল নায়েক আর পাশায় মন বসাতে পারেন না। কেমন যেন খালি হয়ে গেছে ঘরখানা, মেসটা। এতদিনের সঙ্গী, ওদের দয়ার পাত্র, হঠাৎ যেন কঠোর জবাব দিয়ে চলে গেল সে। পড়ে রইল তারা সেই নিচেই। আরে ছেড়ে দাও ওসব, ঢের চাকরি দেখছি। চাকরি চাকরি, সেই গোলামি। করো তো স্বাধীন ব্যবসা, বুঝতাম। হ্যাঁ, বাপের বেটা। কত্যায়নী দাঁতের মাজনের আবিষ্কর্তা ভূতনাথ জোর গলায় বলে ওঠে কথাগুলো সিট থেকে। চারিপাশে ছড়ানো খালি কোট ও লেবেল। ব্যবসা সম্বন্ধে তার জ্ঞান প্রচুর। জলধর বলে ওঠে, তা সত্যি, নিদেন দময়ন্তী কেশ তৈল। কাত্যায়নী দাঁতের মাজন আবিষ্কার করত, তাও চলত। কি বলো ভূত? আউহ, শাট আপ! গর্জন করে ওঠে ভূতনাথ। গলির পরে গলি, দুপুরের রোদ হলদে হয়ে আসছে। নিতা চেনা পথটা ধরে এগিয়ে আসে। রাস্তায় জমেছে ছেলেদের খেলার আসর। টেনিস বলের, ফুটবলের প্রতিযোগিতা শুরু হয়েছে। আলু কাবলিওয়ালাকে ঘিরে জমেছে বাচ্চা ছেলে মেয়েদের জটলা। বৌঝিদের সামনে ঠেলাগাড়িতে মালপত্র চাপিয়ে নিলামবালা দরদস্তুর করে চলেছে। দুপুরের অলস শহর। মাঠে রোদ পিট করে মেসের ঠাকুর চাকররা তাস খেলতে বসেছে। কে যেন জোর গলায় হাঁক পারে। ওরা ফিরেও চায় না। নিতা চলেছে আনমনে সনতের মেসের দিকে। একবার মুখোমুখি সে আলোচনা করতে চায়। সনদকে এড়িয়ে থাকতে দেখে ব্যাপারটা সে কিছুটা সত্য তা অনুমান করতে পেরেছে নিতা। চাকরির কথাটা সে তার কাছ থেকে শুনতে চায়। হলদে রঙের তেতলা মেজবাড়িটার সামনে এসে দাঁড়াল। রেলিংয়ে কাপড় ঝুলছে। বাবুদের কে একজন নিতাকে দেখে নেমে আসে। সনদবাবু আছেন? হলধর বর্মা ওর দিকে চেয়ে থাকেন। আপাদমস্তক দেখছে তাকে। নিতা ওর দৃষ্টির সামনে বিব্রত বোধ করে। হলধর জবাব দেয়, শোনেননি বুঝি? সনদবাবু তো এখানে আর থাকেন না। থাকেন না? হুম, কোথায় যেন বাসা করেছেন। চমকে ওঠে নিতা। এত দূর এগিয়ে গেছে সনদ, নিতাকে একটিবার জানায়নি পর্যন্ত। রাগে অভিমানে সারা মন ভারী হয়ে ওঠে। সরে আসছে। হলধর শর্মা চিরকুটে লিখে দেয় ঠিকানাটা। এই ঠিকানায় আছেন। নিতা অনিচ্ছা সত্ত্বেও কাগজখানা কি ভেবে হাতে নিয়ে দাঁড়াল না আর। বারান্দায় কজন কৌতূহলী দৃষ্টিতে চেয়ে রয়েছে ওর দিকে। সনদের অতীত ইতিহাসের সাক্ষী ওরা। নিতাকেও দেখেছে এখানে আসতে বহুবার। ওরা বোধহয় মনে মনে হাসছে নিতার এই বেহাপনা দেখে। লজ্জায় মাটির সঙ্গে নুয়ে আসে ওর মাথা। সরে গেল সে বড় রাস্তার দিকে। গলির জীবনযাত্রা তেমনই স্বাভাবিক গতিতে চলেছে। সনদ নেই এখানে। তবু নিতার সারা মনে একটা দুঃসহ ঝড় ঘনিয়ে ওঠে। কি এমন অপরাধ সে করেছে ওর কাছে বুঝতে পারে না। যাকে নিঃশেষে আত্মনিবেদন করতে গিয়েছিল, নিজের পরিশ্রম দিয়ে উৎসাহ দিয়ে যাকে সার্থক করে তুলতে চেয়েছিল, সেই সনদের কাছ থেকে এমনি নিদারুণ অবজ্ঞা অবহেলা জুটবে এ স্বপ্নেও ভাবেনি নিতা। রাস্তায় গিয়ে ট্রামে উঠে বসে স্বপ্নাবিষ্টের মতো। হাতের মুঠোয় আবিষ্কার করে তার নতুন ঠিকানাটা। সনদ বাড়িটা হঠাৎ পেয়ে নিয়েছে। ছোট্ট বাড়ি, এত সস্তায় পাবে তা কল্পনা করেনি। এক বন্ধুর হেফাজতে ছিল বাড়িটা। চাকরির ব্যাপারে সে কানপুর বদলি হয়ে যাচ্ছে। সনদকে বসে গেল সেখানে।
বারবার মনে হয়েছে সনতের নিতার কথা। বহুদিনের কল্পনার স্বপ্ন ছিল তার, একটা ছোট বাড়ি, সামনে একটু বাগান হবে। বাধা দিয়ে উঠত নিতা সনতের কথায়। পুঁইশাক আর কুমড়ো গাছ থাকবে না, থাকবে কয়েকটা বেল আর রজনীগন্ধার ঝাড়, 2-4টে গোলাপ গাছ। কলেজ থেকে ফিরে এসে বসবে, পড়াশোনা করবে সন্ধেবেলায় বাগানেই। হাসত সনত ওর কথায়। সে তো কলকাতায় জোটা সম্ভব নয় গরিব প্রফেসরের পক্ষে। নিতা তবু স্বপ্ন দেখত, জবাব দিত, কলকাতার বাইরে আশেপাশে তো জুটবে। আজ নিতার কথা মনে পড়ে বারবার, একবার তাকে জানাতেও পারিনি। বারবার ইচ্ছে হয়, তবু বাধা দেয় গীতাই। নিতার সময় কোথায়, চাকরি টুশানি, তাছাড়া সে তো চোটে আগুন হয়ে আছে, যা বদমেজাজি। গীতা এর মধ্যে নিপুণ গৃহিণীর মতো কাজকর্ম শুরু করেছে। এ বাড়িতে মাঝে মাঝে এসে উদয় হয়। জানলার কোথায় পর্দা বসবে, কোন রং কোন কাপড়ের, তা গীতাই পছন্দ মতো কিনে এনেছে। টেবিল ক্লথ তৈরি করেছে 2টো। সামনে মাসের মাইনে পেলে কি কি কিনতে হবে তারই ফর্দ দেখে বলে ওঠে, একটা খাট, কিছু জিনিসপত্রও চাই। হিসেব নিকেশ করে বলে, একটা কম্বাইন্ড হ্যান্ড রাখলেই চলবে। সনৎ গীতার কথায় মুখ তুলে চাইল। নিতার প্রসঙ্গ উঠতে প্রশ্ন করে, কি বলছিল সে? গীতা একরাশ চুল বাঁধতে বাঁধতে বলে, কি আর বলবে, হিংসে আর কি। এই ধরো না, ভালো চাকরি করছো, ভেবেছিল তেমনি পথে পথে ঘুরবে, তাহলেই খুশি হতো। তা তো হলো না, তাই সে বলে, ও আর কি করবে, গবেট মার্কা ছেলে কি না রিসার্চ করতে পিছিয়ে গেল, চাকরি ছাড়ার পথ কই। সনতর মুখের দিকে চেয়ে আছে। গীতাই গলগল করে বলে চলেছে, আরে বাপু, সবাই কি তোর কথা মতো চলবে? তুই নিজে আগে কিছু কর দেখি। তা নয়, কেবল বাগতাল্লা। সব পুরুষে বোকা, আর ওই তো রূপ যেন কালো প্যাঁচা, হিংসেতে ফেটে পড়বে এবার, দেখে নিও। সনত উঠে জানলার দিকে চেয়ে থাকে, কথাগুলো শুনতে চায় না। এগিয়ে আসে গীতা। শুনছ ও মশাই? সনতের হাতটা ধরে একটা টান দেয়। হঠাৎ খোলা দরজার কাছে কাকে দেখে চমকে ওঠে সনত। গীতাও। একটি মুহূর্ত সনতের হাতখানা গীতার হাতে। বিস্ময়ের ঘোরে সনত হাতটা সরিয়ে নিতে ভুলে যায়। নিতা খুঁজে খুঁজে বাড়ির দরজা খোলা পেয়ে নেমপ্লেট দেখে সোজায় উঠে এসেছে। কিন্তু এই দৃশ্য দেখবে কল্পনা করেনি। গীতা কোন বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন খেতে আসবে, কিন্তু এইখানে আসবে তা জানত না নিতা। চকিতের মধ্যে ভেতরে সরে গেল গীতা, যেন ওকে দেখতেই পায়নি। ভেতরে যাবে কিনা ভাবছে। এসো। সনদ সামলে উঠেছে। নিতা ভেতরে ঢুকল না। রোদে ঘেমে নিয়ে উঠেছে, হাঁটাহাঁটিতে ক্লান্ত হয়ে উঠেছে সে। জবাব দেয় নিতা, না, একটু কাজ সেরে ফিরব। দাঁড়াল না, ভীত চকিত জন্তুর মতো দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। সনদের মুখে একটা ম্লান ছায়া ফুটে ওঠে। ব্যাপারটা এত দূর গড়াবে তা ভাবতে পারেনি। গীতা বের হয়ে আসে। বলে ওঠে সনদ, কি ভাববে বলো দেখি ও? গীতা নিম্নকণ্ঠে জবাব দেয়, কি আবার ভাববে, এত ভাববার কিছুই নেই। সনদের নিজের মনের কাছে জবাব দেবার মতো তবু কোনো কৈফিয়তও নেই। নিজেকে অপরাধী মনে করে সে। বের হয়ে এসে পার্কে বসল নিতা। বিকেলটা তাড়া খাওয়া কুকুরের মতো বিভ্রান্ত হয়ে ঘুরছে সে কিসের সন্ধানে। একটু স্বস্তি, একটু শান্তির আশায় ব্যাকুল হয়ে ওঠে জ্বালা পোড়া ধরা মন। সারা জীবনের গ্লানি আর আত্মসমর্পণ তার নিজের কাছে কলঙ্কের মতো কালো হয়ে উঠেছে। মিথ্যা আশার পেছনে ছুটেছিল সে। সনদকে ভালোবাসতে গিয়েছিল নিজের স্বার্থসিদ্ধির নেশাতেই। সেই আশা ব্যর্থ হতেই ভেঙে মুষড়ে পড়েছে সে। আজ খোঁজ করে নিজের চারিপাশ। তার নিজের ঘর বাঁধবার
কোনো উপায় নেই। অসহায় মা, বৃদ্ধ পঙ্গু বাবা, আত্মভোলা দাদা সবাই তার উপরই নির্ভরশীল। সে যদি বাইরে চলে আসে, নিজের ঘর বাঁধে, তাহলে ক্রমশ সব পরিষ্কার হয়ে আসছে। অন্য কোনো পথ তার নেই। একটা নিবিড় আধার যেন ঘিরে রয়েছে তার চারিপাশে। নিবিড় মেঘে ঠেকে আছে তারার সন্ধান। সেই মেঘ মুক্তি তার চাই, এই হোক তার সাধনা। সনতের কথা যেন ভুলতে পেরেছে নিতা। সংসারের জন্য তার অর্থ পরিশ্রম সব দিয়েছে। বোনের জন্য আরও কিছু ত্যাগ না হয় করবে সে, চরম ত্যাগ। পথ চলা অনেকখানি সোজা হয়ে আসে। বৈকালের সোনা রোদ আভা আনে গাছগাছালির মাথায়। পাখি ডাকা অপরাহ্ন। বাড়ির দিকে এগিয়ে চলে নিতা। শূন্য পৃথিবী, উদাস দিগন্ত, তার মাঝে তার ক্ষুদ্র চাওয়া পাওয়ার কথা কোথায় নিঃশেষে হারিয়ে গেছে। মন্টু কেমন বদলে যাচ্ছে। গ্যালি অ্যান্ড গ্যালি কোম্পানির ফ্যাক্টরিতে খেলার জন্য চাকরি পেয়েছে সে। খেলোয়াড় হিসেবে সেখানে তার নামডাকও প্রচুর। অফিসাররা সবাই তাকে চেনে, ভালোবাসে। অফিসের গাড়িতে করে মাঠে যায়, সাহেব শুভর সঙ্গে খেলে, কিন্তু ওই পর্যন্তই। মাইনে যা পায়, সম্মান ভালোবাসাটুকুই সেই পদের তুলনায় বেশি। আর এইটাই তার কাছে বেশ অস্বস্তিকর হয়ে উঠেছে। ফোরম্যান, মেশিন শপ ইনচার্জ আর সকলের পরনে দামি স্যুট। একসঙ্গে বাইরে খেলতে গিয়ে নিজের এই অবস্থার কথা ভেবে কেমন বেশ অস্বস্তি বোধ করে সে। মাঝে মাঝে বাড়িতে টাকা না দেবার কথা ভাবে, কিন্তু সংসারের অভাব, বড়দির হাড় ভাঙা পরিশ্রম করার কথা ভেবে কিছু বলতে পারেনি প্রথম। ক্রমশ মনের সেই সহজ স্বাভাবিক চেতনা বোধটুকু ম্লান হয়ে আসে। পোশাক আশাক তার চাই, এভাবে থাকতে পারে না সে। নিতা বাড়িতে পা দিয়েই স্বাভাবিক হয়ে আসে। রাজ্যে শুদ্ধ কাজ পড়ে। বাবার ঘর গোছানো হয়নি। একটু বেড়াতে বের হন মাধববাবু এখন। নিতাও কাজ নিয়ে পড়ে। কাজের ভিড়ে হারিয়ে যায় নিতা। মন্টু টাকা কটা দিদির হাতে তুলে দেয়। অবাক হয় নিতা। মাত্র 50 টাকা? তোর না মাইনে বেড়েছে? কাদম্বিনী বলে ওঠে, তেমনি খরচও তো আছে বাছা, পোশাক টোশাকও চাই, সাহেব শুভর সঙ্গে উঠা বসা, তারপর দুধ ডিমও চাই। নিতা চেয়ে থাকে মন্টুর দিকে। সংসারের খরচের ভিড়ে হাঁপিয়ে উঠেছে সে। বাবার চিকিৎসার খরচ, পথ্য, গীতার শাড়ি, কিছুদিন থেকে কান বালার জন্য বাতিক ধরেছে সে। মাও বলেছে কবার, কিন্তু নিতা যেন দিশে পায় না। নিতা বলে ওঠে, তোর তো ওই দিলেই খালাস, কিন্তু আমি এতে চালাই কি করে বল? আমি কার কাছে চাইব? মন্টু জবাব দেয়, সমাজে ওঠা বসা করতে হয় দিদি, সকলের মতো না চললে খারাপ দেখায়। কাদম্বিনী মাঝে মাঝে নিতাকে সন্দেহ করে। আজ মুখ ফুটে বলে ওঠে, এত টাকাই বা কোথায় যায় বাছা? তোর মাইনে, টিউশনির টাকা, তারপর মন্টুর মাইনে। নিতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বলে ওঠে, নিজে চালাও না মা। কাদম্বিনী মেয়ের ধারালো কথায় দমে না। জবাব দেয় তক্ষুনি, বলতে গেলে রাগ তো হবেই বাছা, সংসার আমরা করিনি তো। কথায় আছে, অতি বড় ঘরও নিয়ে না পাই ঘর। ঘর তাই তোর কোনোদিনই হলো না। আজ দুপুরের ঘটনাটা নিতার চোখের উপরে ভেসে ওঠে। নিষ্ঠুর আঘাতে নিতার মন অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে, মা। কাদম্বিনী রুটি বেলছিল। মেয়ের কথায় ওর দিকে তাকিয়ে বেশ কঠিন স্বরে বলে ওঠে কাদম্বিনী, অন্যায় কিছু বলিনি বাছা, এ বাড়িতে বসে খাচ্ছে একটা দামড়া মরদ, আর দুধের ছেলেকে রোজগার করতে পাঠিয়েছি, তার কোনো স্বাদ আহ্লাদও মিটবে না। শঙ্করকে ওরা বিন্দুমাত্র সহ্য করতে পারে না। চুপ করে গেল নিতা। মন্টু চা খেতে খেতে বলে, আজ সনদদাকে দেখলাম আমাদের হেড অফিসে, স্টোর ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে।
নিতা কথা বলল না, কথাটা যেন তার কানেই যায়নি। কাদম্বিনী বলে ওঠে, বলছিল বটে, তা মাইনে কিরকম? রুটি চিবুতে চিবুতে বলে মন্টু, মন্দ কি 100 উপর। কাদম্বিনীর মুখে হাসির আভা ফুটে ওঠে। নিতা উঠে ভেতরে চলে গেল। এ প্রসঙ্গে তার কোনো উৎসুকই নেই। আধার ঘরে ঢুকে স্তব্ধ হয়ে বসে থাকে সে। আজ মনে হয় তার জীবন থেকে কি একটা মস্ত অংশ খসে গেছে। অসীম শূন্য হয়ে গেছে আশপাশ। নীল আকাশের তারা ঢাকা বুক থেকে একটা উল্কা খসে পড়ল জ্বলন্ত তীর্যক রেখায়। মাধববাবু চুপ করে আছেন। নিতারানা ডিমলাইটের ম্লান আভা পড়েছে মুখে। বইপত্রগুলো পড়বার ইচ্ছে নেই। বাতাসে পাতাগুলো উল্টে চলেছেন একটার পর একটা। স্মৃতির জীর্ণ কীর্দষ্টম পুঁথির পাতা উঠছে এক একখানা। সুখমুখর পীরগঞ্জে সেই দিনগুলো মনে পড়ে। নিতা তখন এতটুকু, সাজানো সংসার, খেলাপাতির ঘরকন্যা পাতা মেয়েটি, শঙ্কর আর নিতা। প্রাচুর্য আর প্রীতিতে ভরা ছিল সেই জীবন। কত চেনা অচেনা মুখ। পুজোয় সানাই বাজত, নদীর জলে ভেসে যেত পালতোলা নৌকা, বাতাসে শিউলির সুবাস। শুনছ? স্ত্রীর ডাকে ফিরে চলেন মাধববাবু। গীতার বিয়ের কথাবার্তা ভেবেছ কিছু? নিদারি দিতে পারলাম না, আগে ওর হোক, বড় থাকতে ছোট বোনের বিয়ে। কাদম্বিনীর মনে মনে এতদিনের চিন্তায় এতটুকু টের পায়নি মাধববাবু। নিজের চিন্তাতে তিনি মত্ত। কাদম্বিনী বলে ওঠে বিকৃত কণ্ঠে, হয়, আজকাল সবই হয়। বলি, কষ্ট করে লেখাপড়া শিখিয়েছ মেয়েকে, 2 পয়সা রোজগার করছে, আর অমনি বিয়ে দেবার স্বাদ? এদিকে নেই, ওদিকে আছে। জীর্ণকণ্ঠে মাধববাবু বলেন, চাকুরে মেয়েকে বিয়ে করবার পাত্র আজকাল মেলে। রূপ, ওই তো চেহারা, কি দেখে নেবে কেউ? মায়ের আমার গুণের সীমা নেই বড় বউ, যার ঘরে যাবে তাকে ভাবতে হবে না। মাধববাবুর কথায় ফোঁস করে ওঠে কাদম্বিনী। তারপর নিজেরা কি আঙ্গুল চুষব? ওই তো তোমার ছেলে, একজন হাত পা নাড়ছেন আর হা হা করছেন। ছোটটি নিজের নিয়েই অস্থির, তারপরে আগুনের খাপড়ার মতো রূপ জ্বালানো মেয়ে। নিতার বিয়ে দিলে সংসারে কি হাল হবে ভেবেছ? মাধববাবু এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারেন কিছু। চিন্তিত মনে বলেন, সবই বুঝি বড় বউ, আমি যে পঙ্গু অথর্ব, যেটা অন্যায় বলে জানি তাকেও চুপ করে মেনে নেওয়া ছাড়া যে গতি আমার নেই। তবু ভাবি কি জানো, এককালে ছিল কলিন্য প্রথা। বংশমর্যাদার জন্য 60 বছরের বুড়োর গলায় 16 বছরের মেয়েকে ঝুলিয়ে দেওয়া হতো। 10 বছরের বিধবা মেয়েকে ধর্মের নামে জীবনে সবকিছু উপভোগ আশা আনন্দ থেকে বঞ্চিত করে রাখা হতো। আজও সেই দিন বদলায়নি। সংসার আর আমাদের স্বার্থের জন্যই নিতাকে বঞ্চিত করে রেখেছি সব কিছু থেকে। ও সারা জীবন জ্বলে পুড়ে মরবে? এছাড়া আর উপায় কি বলো? কাদম্বিনীর 2 চোখ ছলছল হয়ে ওঠে। নিজের এই ক্ষণিকের স্বরূপকেই চেনে না সে। অসহায় নিপীড়িত একটি মাতৃসত্তা বাঁচবার জন্য যে অহরহ নখদন্তে শান দিয়ে টিকে রয়েছে, এ সেই নারী নয়। শাশ্বত মাতৃত্বের ব্যর্থ জ্বালা নিয়ে গুমড়ে ওঠে এই মন। কাদম্বিনী জলভরা অসহায় কণ্ঠে বলে, আমিও ভাবি, কিন্তু কোনো দিকে কোনো পথই পেলাম না। চারদিকে যে শুধু জমাট অন্ধকার, নইলে মা হয়ে কি আমার অন্যদিকে চোখ নেই? মাধববাবুর কণ্ঠস্বরে অবাক হয়ে যান। আবছা অন্ধকারের দিকে চেয়ে থাকেন তারার সন্ধানে। কোথাও কোনো আলোর নিশানা নেই। মেঘে ঢেকে গেছে আকাশ। বাতাসের ক্রুদ্ধ গর্জনে ভেসে আসে ঝড়ের আভাস। অন্ধকারে সার্চ লাইটের চাবুক মেরে বিরাট আর্তনাদে আকাশ ভরিয়ে তুলে ট্রেনখানা ছুটে গেল স্টেশনের দিকে। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শক্তিপদ রাজগুরুর লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা। আজ শুনলেন উপন্যাসটির 3য় পর্ব। এরপরে আসছে 4র্থ পর্ব।
আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।